শতবর্ষ পূর্ণ করলেন বাংলা চলচ্চিত্র পেশাদার রঙ্গমঞ্চের জনপ্রিয় কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। 1920 সনের 26শে আগস্ট অধুনা বাংলাদেশের দীনেশ গুপ্তের জন্মভূমি বিক্রমপুরের মুন্সিগঞ্জে জন্ম নেন ভানু বন্দ্যোপাধ্যায়। আসল নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়। বাল্যকাল থেকেই বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি ঢাকা কেন্দ্রের নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়েন ভানু বন্দ্যোপাধ্যায়। 8 থেকে 10 বছর বয়সের ব্যবধানেই ভানু বন্দ্যোপাধ্যায়ের গুরু হয়ে উঠেছিলেন বিপ্লবী দীনেশ গুপ্ত। ওই বয়সেই ভানু বেশিরভাগ সময়ই দীনেশ গুপ্তর সাইকেলে করে ঘুরতেন। বিপ্লবী বইপত্র এমনকি টিফিন বক্সে রিভলভার পাচার করতেন। দীনেশ গুপ্তর কথা মতোই খুদে গুপ্তচর ভানুর কাজ ছিল ঢাকার সদরঘাট দিয়ে কোন পুলিশ সরকারি কর্মচারী আসছে যাচ্ছে তার খবরাখবর দেয়া। দীনেশ গুপ্ত শহীদ হওয়ার পর তিনি প্রভাবিত হন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটনায়। 1941 সালে বিএ পরীক্ষার পর ভানু বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ ইনফরমার মার্ডার কেসে জড়িয়ে পড়েন এবং বিপ্লবী কাজকর্মে জড়িত থাকার সন্দেহে ছাত্রাবস্থায় তাকে 30 দিন গৃহে অন্তরীণ করে রাখা হয়। শেষে কলকাতায় চলে আসেন ভানু বন্দ্যোপাধ্যায়। জন্মশতবর্ষে বাংলা চলচ্চিত্র জগতের বরেণ্য এই শিল্পীর উদ্দেশ্যে ডিএম রেডিও চ্যানেলের পক্ষ থেকে আমরা তার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। ডিএম রেডিও চ্যানেলের পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন, আজকের নায়ক বীর বিপ্লবী দীনেশ গুপ্ত। বিনয় বাদল দীনেশ এই ত্রয়ীর অন্যতম দীনেশ গুপ্ত জন্মেছিলেন অধুনা বাংলাদেশের বিক্রমপুরে, তদানীন্তন ঢাকা জেলায়, অধুনা বাংলাদেশ রাষ্ট্রের মুন্সিগঞ্জ জেলার যশোলংয়ে। এই বিক্রমপুরের মাটি ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আচার্য জগদীশচন্দ্র বসু ও সরোজিনী নাইডুর জন্মস্থান। সালটা 1911, 6ই ডিসেম্বর, বাংলা সন 1318, 20শে অগ্রহায়ণ। জন্মগ্রহণ করলেন বীর বিপ্লবী দীনেশ গুপ্ত। পিতা সতীশচন্দ্র গুপ্ত, মাতা বিনোদিনী দেবী। দীনেশ গুপ্তের ডাক নাম ছিল নসু। 4 ভাই ও 4 বোনের মধ্যে দীনেশ ছিলেন পিতামাতার তৃতীয় সন্তান। সতীশচন্দ্র ছিলেন ডাক বিভাগের কর্মচারী। চাকুরি সূত্রে তিনি কিছুকাল গৌরীপুরে সপরিবারে অবস্থান করেন। গৌরীপুরের পাঠশালাতেই দীনেশের পড়াশোনার হাতেখড়ি হয়। এরপর সতীশচন্দ্র তার চাকুরির কারণে ঢাকায় বদলি হয়ে আসেন। মাত্র 9 বছর বয়সে দীনেশ গুপ্ত ভর্তি হন ঢাকা কলিজিয়েট স্কুলে। প্রথম দিকে দীনেশ গুপ্ত ঢাকার গ্যান্ডেরিয়া অঞ্চলে তার দাদুর বাড়িতে বসবাস করতেন। পরে উয়ারিতে পৈতৃক বাসভবনে চলে আসেন। বাল্যকাল থেকেই দীনেশ ছিলেন নির্ভীক, বেপরোয়া ও বাগ্মী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী ছিলেন তিনি। স্কুল জীবন থেকে স্বদেশপ্রেম ও রাজনীতির বিষয়ে সচেতন হয়ে উঠতে থাকেন, কারণ ওই সময়ে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। মনে স্বদেশ চেতনা ও ব্রিটিশ বিরোধিতার আদর্শ সঞ্চারিত হতে থাকে, যা প্রতিটি সচেতন পরিবারের সদস্যরা জানত এবং সন্ধ্যার পরে পাড়া মহল্লায় ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে নানা আলোচনা হতো। এই আলোচনার মাঝে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বাঘাযতীন আরো অনেক বিপ্লবী জীবনের কথা উঠে আসত।
তখন ওই পরিবারের কিশোর তরুণরা খুব মনোযোগ দিয়ে এইসব কিংবদন্তি বিপ্লবীদের জীবন কাহিনী শুনত। কিশোর তরুণরা বিপ্লবীদের নিয়ে লেখা বই পুস্তক বেশ আগ্রহ সহকারে পড়ত। দীনেশ গুপ্ত ছিলেন সেই তরুণদের একজন। দশম শ্রেণীতে পড়াশোনাকালীন সময়ে দীনেশ গুপ্ত বেঙ্গল ভলেন্টিয়ার্স বিভি নামে একটি গুপ্ত বিপ্লবী সংগঠনের সংস্পর্শে আসেন। 1926 সালে ঢাকা বোর্ডের অন্তর্গত ঢাকা কলিজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরীক্ষার পরে দীনেশ গুপ্ত বেড়াতে যান মেদিনীপুরে। সেখানে তার বড়দা জ্যোতিষচন্দ্র গুপ্ত থাকতেন। দীনেশের দাদা জ্যোতিষচন্দ্র গুপ্ত ছিলেন মেদিনীপুর আদালতের স্বনামধন্য আইনজীবী। তখন মেদিনীপুর ছিল বাংলার বিপ্লবীদের আর এক তীর্থস্থান। মেদিনীপুরের বিপ্লবীদের সাথে ভারতের প্রায় সকল বিপ্লবী দলের কম বেশি সম্পর্ক ছিল। এই সময় দীনেশ গুপ্ত মেদিনীপুরের বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার কথা দলকে জানিয়েছিলেন, কিন্তু দল তাকে মেদিনীপুরে কাজ করার অনুমতি দেয়নি, বরং তাকে ঢাকায় গিয়ে কাজ করতে বলা হয়। ঢাকায় ফিরে দীনেশ গুপ্ত ঢাকা কলেজে আইএসসিতে ভর্তি হন। পড়াশোনা ও বিপ্লবী কাজকর্মে মনোনিবেশ করেন। এই পর্যায়ে তিনি পড়াশোনার চাইতে বিপ্লবী দলের কাজকর্মের উপর বেশি গুরুত্ব দিতে থাকেন। 1928 সালে ঢাকা কলেজ থেকে আইএসসি পরীক্ষায় বসেন দীনেশ গুপ্ত, কিন্তু পড়াশোনার চাইতে বিপ্লবী দলের কাজকর্মের উপর বেশি গুরুত্ব দেওয়ার কারণে আইএসসি পরীক্ষায় কৃতকার্য হতে পারলেন না দীনেশ গুপ্ত। এই বছরেই সুভাষচন্দ্র বসু বেঙ্গল ভলেন্টিয়ার্স বাহিনীকে নতুনভাবে গড়ে তুললেন, যার চরিত্র ছিল সম্পূর্ণ সামরিক। বেঙ্গল ভলেন্টিয়ার সংক্ষেপে বিভি বাহিনীতে নারী ও পুরুষ উভয় বিপ্লবী কাজ করতে পারতেন। তার উদ্যোগে বেঙ্গল ভলেন্টিয়ার্স বাহিনীকে সামরিক মানসিকতায় শিক্ষা প্রদান করা হতো এবং স্বাধীনতার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে বিপ্লবীদের মানসিকভাবে প্রস্তুত করা হতো। দীনেশ গুপ্ত ঢাকা কলেজে পড়াশোনাকালীন সময়ে সুভাষচন্দ্র বসুর নতুনভাবে গড়া বেঙ্গল ভলেন্টিয়ার্সের সাথে নিজেকে ওতপ্রোতভাবে যুক্ত করে নিলেন। 1928 সালের মাঝামাঝি সময়ে দীনেশ মেদিনীপুর গিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এরপর তিনি দলের অনুমতি নিয়ে চলে এলেন মেদিনীপুর। মেদিনীপুর এসে বিপ্লবী দলের সাথে যোগাযোগ রাখতে শুরু করলেন এবং তার পাশাপাশি বিভির শাখা স্থাপনের কাজও শুরু করে দিলেন এবং ভর্তি হলেন মেদিনীপুর কলেজে। আশ্রয় নিলেন তার আইনজীবী দাদা জ্যোতিষচন্দ্রের কাছে। এই সময় তিনি বিপ্লবী দলের সদস্য সংগ্রহের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে থাকলেন। দীনেশ গুপ্ত মেদিনীপুরের বহু স্কুল কলেজের ছাত্রকে বিপ্লবী দলে টেনে এনেছিলেন। এই সময় বাংলা সহ সারা ভারতের বিপ্লবীদের ওপর ইংরেজ শাসক গোষ্ঠী নির্মমভাবে অত্যাচার ও নির্যাতন চালাতে শুরু করে। একের পর এক বিপ্লবীকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় আটক রেখে পাশবিক নির্যাতন চালায় ব্রিটিশ সরকার, যে কারণে অনেক বিপ্লবী মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। ক্ষুদিরামের ফাঁসির পরপরই ব্রিটিশ সরকার দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয় যে যারা সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করতে চাইবে তাদের মধ্যে যারা ফাঁসির দণ্ডাদেশ থেকে অব্যাহতি পাবে তাদেরকে পাঠানো হবে আন্দামানে। বিংশ শতাব্দীর শুরু থেকে 40-এর দশক পর্যন্ত ব্রিটিশ সরকারের ফাঁসির দণ্ডাদেশ থেকে রেহাইপ্রাপ্ত প্রায় সকল সশস্ত্র বিপ্লবীকে পাঠানো হয়েছিল আন্দামানের সেলুলার জেলে। আর সেই সময় সেলুলার জেল ছিল এক ভয়ঙ্কর জেল, এক কথায় বলা হতো মৃত্যু ফাঁদ।
এই সমস্ত ঘটনার কারণে ব্রিটিশ সরকারকে চরম শিক্ষা দেওয়ার জন্য সুভাষচন্দ্র বসু বেঙ্গল ভলেন্টিয়ার্সকে অ্যাকশনধর্মী বিপ্লবী সংগঠন হিসাবে গড়ে তোলেন। শুরু হয় বিপ্লবীদের অগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ দিতেন স্বয়ং দীনেশ গুপ্ত। এক পর্যায়ে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে এই সংগঠনের বিপ্লবীরা কুখ্যাত ব্রিটিশ পুলিশ অফিসারদের হত্যা এবং নিশ্চিহ্ন করার পরিকল্পনা গ্রহণ করেন। সালটা 1929 থেকে 1930 সালের মাঝামাঝি। দীনেশ গুপ্তের প্রশিক্ষিত বিপ্লবীরা কুখ্যাত ডগলাস, বার্জ এবং পেডি এই তিনজন ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করতে সক্ষম হন। 1930 সালে ইংরেজ শাসক গোষ্ঠীর অত্যাচার ও নির্যাতন আরও বহুগুণে বেড়ে যায়। শত শত রাজনৈতিক নেতাকর্মী ও বিপ্লবীদের গ্রেপ্তার করে জেলে আটক করে চালাতে থাকে পাশবিক নির্যাতন। এই সময় ব্রিটিশ পুলিশ সুভাষচন্দ্র বসু, যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং সত্য বক্সির মতন নেতৃত্বকেও গ্রেপ্তার করে আলিপুর সেন্ট্রাল জেলে আটক রাখেন। একের পর এক নেতাকর্মীকে গ্রেপ্তার করে আলিপুর সেন্ট্রাল জেল ভরিয়ে ফেলা হচ্ছিল। এইসব বন্দীদের মধ্যে ছিলেন অসংখ্য সশস্ত্র দলের সদস্য এবং অহিংস আন্দোলনের স্বেচ্ছাসেবকরা। এক পর্যায়ে আলিপুর সেন্ট্রাল জেলে নতুন বন্দীদের জায়গা দেয়া যাচ্ছিল না। জেলের মধ্যে সৃষ্টি হলো এক অসহনীয় অবস্থা। রাজবন্দীদের মধ্যে বিক্ষোভ দানা বাঁধল। তারা জেল কোড অনুযায়ী কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করলেন। এই আন্দোলন দমনের জন্য ব্রিটিশ পুলিশ বেদমভাবে প্রহার ও লাঠিচার্জ শুরু করে বন্দীদের ওপর এবং পাগলা ঘণ্টি বাজানো হয়। রাজবন্দীদের ওপর চলতে থাকে নির্মম নিষ্ঠুর অত্যাচার। সুভাষচন্দ্র বসু, যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং সত্য বক্সিরাও বাদ যাননি এই নির্মম নিষ্ঠুর অত্যাচারের হাত থেকে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে জেলের বাইরেও। জানা যায় এই নিষ্ঠুর অত্যাচারের পেছনে রয়েছেন ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন.এস. সিমসন সাহেব। বিপ্লবীরা প্রস্তুতি নিতে থাকলেন অত্যাচারী সিমসনকে উচিত শিক্ষাদানের জন্য। পরিকল্পনা হলো শুধু সিমসন নয়, ইংরেজ আমলাদের বুঝিয়ে দিতে হবে যে বাঙালিরাও লড়তে জানে, মারতে জানে। কাঁপিয়ে দিতে হবে বিদেশি সাম্রাজ্যবাদের ভিড়। জেলের ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন.এস. সিমসন জেলখানার বন্দীদের ওপর পাশবিক নির্যাতনের জন্য ছিলেন বিশেষভাবে কুখ্যাত। শুধু সিমসন নন, রাইটার্স ভবনে আক্রমণ করে ব্রিটিশ অফিসারদের হত্যা করে ওদের অত্যাচার জুলুমের জবাব দিতে হবে। কলকাতার ডালহাউসি স্কোয়ারে অবস্থিত ছিল ব্রিটিশ শাসকদের সচিবালয়, যার নাম রাখা হয়েছিল রাইটার্স ভবন। এই ভবনেই উচ্চ পদস্থ ব্রিটিশ আমলারা অফিস করতেন। সালটা 1930, 8ই ডিসেম্বর। রাইটার্স বিল্ডিং আক্রমণ করার সিদ্ধান্ত নেওয়া হলো। আক্রমণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হলো খুব সতর্কভাবে। এবার যেন একটু আগেভাগে হাড় কাঁপানো শীত পড়েছে কলকাতায়। মিঠে রোদ এসে পড়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরীর গায়ে। হনহন করে হেঁটে চলেছেন বানারীপাড়া স্কুলের নিকুঞ্জ সেন, গায়ে চাদর। কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেননি নিকুঞ্জবাবু। তিনি চলেছেন 70 নম্বর নিউ পার্ক স্ট্রিটে, যেখানে আছে ভারতের স্বাধীনতা আনতে চলা 2 নীলকণ্ঠ পাখি, যারা আর কয়েক ঘন্টা পরেই নীল আকাশে উড়ে যাবে, ঘন সবুজ বাংলার মায়া ত্যাগ করে। তাদের ডানার ঝাপটে কেঁপে উঠবে লালবাজার থেকে বাকিংহাম প্যালেস। হেঁটে চলেছেন নিকুঞ্জবাবু। গলির ভেতর গলি, তস্য গলি ঘুরে নিকুঞ্জবাবু এসে দাঁড়ালেন এক গোপন আস্তানায়। দরজার কাছে আসতেই ভেসে এলো কিছু শব্দ, যা একই সঙ্গে তার রক্তে তুফান আর চোখের কোণে জল এনে দিল। যে মস্তকে ভয় লেখে নাই দাসত্বের ধূলি, আঁকে নাই কলঙ্ক তিলক, তারপরে দীর্ঘ পথ শেষে, জীবনযাত্রা অবসানে, ক্লান্ত পদে রক্তসিক্ত বেশে, উত্তরিব একদিন শান্তিহরা শান্তির উদ্দেশ্যে দুঃখহীন নিকেতনে। মৃত্যুপথে যাত্রা আসন্ন, অথচ নির্ভীক ও উদাত্ত কণ্ঠে রবীন্দ্রনাথের চিত্রা কাব্যগ্রন্থ থেকে এবার ফিরাও মোড়ে কবিতাটি পাঠ করছেন দীনেশ। মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন মাস্টার মশাইয়ের প্রিয় ছাত্র বাদল। দুজনের পরনেই ইস্ত্রি করা ঝকঝকে ইউরোপিয়ান পোশাক, পালিশ করা কালো চকচকে বুট,
খাটে রাখা দুটি ইউরোপিয়ান টুপি। পুরো কবিতাটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন মাস্টার মশাই। তারপর ঘরে ঢুকতে যাবেন এমন সময় ভেসে এলো বাদলের শঙ্কাহীন কণ্ঠ। মাস্টার মশাই, আমরা রেডি। হাতে থাকা চিত্রা কাব্যগ্রন্থটি বন্ধ করলেন দীনেশ। ঝুঁকে পড়ে প্রণাম করলেন নিকুঞ্জবাবুকে। স্যারকে প্রণাম করলেন বাদলও। দুজনকেই জড়িয়ে ধরলেন নিকুঞ্জবাবু। তিনি জানেন এরা স্বাধীন ভারত দেখার ভাগ্য নিয়ে আসেননি, কিন্তু ভারতকে স্বাধীন করার ভাগ্য নিয়ে এসেছিল। বিপ্লবের পথে বড় বাধা এই অশ্রু। তাই এক ফোঁটা চোখের জলও এলো না তিনজনের তিন জোড়া চোখে। বাদল জামার পকেটে ঢুকিয়ে নিলেন পটাশিয়াম সায়ানাইডের শিশি। কোটের পকেটে রাখা রিভলভার আর কার্তুজগুলো ঠিকঠাক রয়েছে কিনা শেষবারের মতন দেখে নিলেন দীনেশ। ব্রিটিশ সিংহের আস্ফালন থামানোর প্রস্তুতি সম্পূর্ণ। দুই বাঙালি যুবকের ঝকঝকে ইউরোপীয় বেশভূষা আর আদব কায়দায় মোহিত হয়ে ট্যাক্সি ড্রাইভার ঝড়ের গতিতে গাড়ি ছোটালো ময়দান দিয়ে। ওদিকে মেটিয়া বুরুজে রাজেন গুহর বাড়ি থেকে পথে নামলেন ব্রিটিশদের ত্রাস বিনয় বসুর সঙ্গে রসময় সুর। খিদিরপুরের পাইপ রোডের নির্দিষ্ট জায়গায় মিলল দুটি দল। ঘড়িতে বেলা 12টা। বিনয়, বাদল, দীনেশ উঠে বসলেন একটি ট্যাক্সিতে। গন্তব্য ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের ভরকেন্দ্র রাইটার্স বিল্ডিং। রওনা দিল ট্যাক্সি। ব্রজা আনলে আপন বুথের পাঁজর জ্বালিয়ে নিয়ে দাঁড়িয়ে রইলেন মাস্টার মশাই, নিকুঞ্জ সেন ও রসময় সুর। বাংলার আইজি প্রেজেন্স লেফটেন্যান্ট কর্নেল নরম্যান সিমসনের জীবন ঘড়ি টিক টিক করে কাউন্টডাউন শুরু করলো। তখন বাংলার আইজি প্রেজেন্স লেফটেন্যান্ট কর্নেল সিমসন নৃশংসতার মূর্তিমান প্রতীক যেন। কারাবন্দী বিপ্লবীদের উপর নিষ্ঠুর অত্যাচার করে পৈশাচিক আনন্দ পেতে নেই ইংরেজ। কখনো কখনো অরাজনৈতিক খুনের মামলার দাগি আসামিদের লেলিয়ে দিতেন বিপ্লবীদের উপর। এই সিমসনের আদেশেই দেশপ্রিয় যতীন্দ্রমোহন, কিরণ শঙ্কর রায়, সত্যগুপ্ত থেকে নেতাজি সুভাষচন্দ্রকেও জেলের দাগি আসামিদের হাতে নির্মমভাবে মার খেতে হয়েছিল। তাই সিমসনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ভারত মাতার বীর সন্তানদের নিজস্ব আদালত। সারা বিশ্ব জানবে ব্রিটিশ সিংহের ডেরায় ঢুকে সিংহ মারার মতন কলজের জোর রাখে বাংলার বাঘেরা। তাই ঠিক করা হলো সিমসনকে হত্যা করা হবে তার অফিসে, খোদ রাইটার্স বিল্ডিংয়ে। সারা বিশ্বে ইংরেজদের রাতের ঘুম উড়িয়ে দেবে 8ই ডিসেম্বর। ঘড়িতে 12:15। রাইটার্স বিল্ডিংয়ের মূল ফটকে এসে দাঁড়ালো একটা ট্যাক্সি। তার থেকে নামলেন ইউরোপীয় পোশাকের 3 যুবক। কোটের পকেট থেকে ওয়ালেট বের করে ট্যাক্সির ভাড়া মিটিয়ে নিজেদের মধ্যে গল্প করতে করতে ঢুকে গেলেন রাইটার্স বিল্ডিংয়ের ভেতর। বিদেশি শিক্ষায় ও আদব কায়দায় অভ্যস্ত বাঙালি যুবকেরা রোজই আসেন বিভিন্ন কাজ নিয়ে। তাই গেটে প্রহরারত পুলিশদের অতটা সন্দেহ হলো না। সামনেই দোতলায় ওঠার চওড়া সিঁড়ি। বিনয়, বাদল, দীনেশ হাসি ঠাট্টা করতে করতে এগিয়ে চললেন ভারত কাঁপিয়ে দেয়া আত্মঘাতী মিশন। বিনয়ের পকেটে একটা 5 চেম্বারের .34 বোরের আইভর জনসন রিভলভার, বাদলের পকেটে দুটো .32 বোরের ছগড়া আমেরিকান রিভলভার, দীনেশের পকেটে .455 বোরের ওয়েবলি রিভলভার। রাইটার্সের দোতলার বারান্দা
বিশাল লম্বা ও চওড়া। বারান্দাটি পশ্চিম থেকে চলে গেছে পূর্ব দিকে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ডান দিকে বেশ কিছুটা গিয়ে বারান্দার পশ্চিম প্রান্তের শেষে সিমসনের অফিস। বাংলার আইজি প্রেজেন্স নরম্যান সিমসন তখন রাইটার্স বিল্ডিংয়ের দোতলায় নিজের ঘরে চেয়ারে বসে একটি চিঠি লিখছেন। টেবিলের পাশে দাঁড়িয়ে সিমসনের আত্মসহায়ক জ্ঞানচন্দ্র গুহ ও হেড চাপরাশি ভাগল খান। সিঁড়ি দিয়ে ততক্ষণে সিমসনের ঘরের সামনে এসে দাঁড়িয়েছেন 3 মৃত্যুঞ্জয়ী বীর বিনয়, বাদল, দীনেশ। সিমসনের দরজার বাইরে টুলে বসে ফাগু সিং। আর 5টা সাধারণ দিনের মতোই পরিবেশ রাইটার্স বিল্ডিংয়ের বারান্দায়। পরপর লালমুখ সাহেবদের ঘর, বাইরের বেঞ্চে অপেক্ষারত সাক্ষাৎ প্রার্থীরা। বাঙালি কেরানিরা বেজার মুখে ভারী ফাইল নিয়ে দ্রুত পদে এ ঘর থেকে ও ঘরে যাতায়াত করছেন। 3 যুবক অত্যন্ত স্বাভাবিকভাবে এসে দাঁড়ালেন সিমসনের ঘরের সামনে। সহকারী চাপরাশি ফাগু সিং দেখলেন 3 জন বাঙালি সাহেবকে। সাহেবের ঘরে কেউ এলে আগে ফাগু সিং কারণ জিজ্ঞাসা করেন। কথোপকথন শুরু হয় সবটাই হিন্দিতে। आप लोग क्या साहेब के साथ मुलाकात करने के लिए आया है? হ্যাঁ, সাহেব আছেন, নরম গলায় উত্তর দিল বিনয়। হ্যাঁ, मगर बहुत जल्दी में है साहब। आपके साथ क्या अपॉइंटमेंट था साहब का? आपके पास विजिटिंग कार्ड है तो दे दीजिए, हम साहब को बोल देगा। उनका समय होगा तो आप लोगों को बुला लेंगे। अभी आप लोग अपेक्षा कीजिए। সিমসনের ঘরের বাইরে গলার আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে এসেছেন হেড চাপরাশি ভাগল খান। ভাগল খান ও ফাগু সিংকে এক ধাক্কায় বারান্দায় শুইয়ে দরজা ঠেলে ঘরের মধ্যে ঢুকলেন বিনয়, বাদল, দীনেশ। চিঠি লিখতে লিখতে বিরক্তি ভরা মুখ তোলেন সিমসন। চোখের সামনে 3টে উদ্যত রিভলভার, তার দিকে তাক করা। মৃত্যুর আগে সিমসন শুনতে পান বিনয়ের হিম শীতল কণ্ঠ, প্রে টু গড কর্নেল, ইয়োর লাস্ট আওয়ার ইজ কামিং। নড়ার সুযোগ পেলেন না মিস্টার সিমসন। 3 বিপ্লবীর রিভলভার থেকে ছিটকে আসা পরাধীন ভারতের যন্ত্রণার ভুলে ঝান্ডা করে দিয়েছে সিমসনের শরীর। টেবিলে লিখতে থাকা চিঠির ওপরই ঢলে পড়লেন ব্রিটিশ নৃশংসতার প্রতীক কর্নেল নরম্যান সিমসন। আত্মসহায়ক জ্ঞানগুহ আতঙ্কে চিৎকার করে উঠে দৌড়লেন দরজার দিকে। দীনেশ জ্ঞানগুহের দিকে রিভলভার তাক করলেন, কিন্তু ট্রিগারে চাপ দিলেন না। সিমসনের ঘর থেকে দরজা ঠেলে বারান্দায় বেরিয়েই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে জ্ঞানগুহ ছুটলেন বারান্দার পশ্চিম দিকে। চাপরাশি ফাগু সিং ছুটলেন পাশের ঘরে বসা অফিসার মিস্টার টাপনেল ব্যারেটের কাছে। গুলির শব্দ ব্যারেট শুনেছেন, কারণ জেনে আতঙ্কিত হয়ে ফোন করলেন ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারে। Suit out here in Reuters, Simpson shot dead. Armed reinforcement needed at the earliest. কলকাতা পুলিশের নগরপাল তখন আরও এক কুখ্যাত পুলিশ অফিসার চার্লস টেগার্ট। রিজার্ভ ফোর্সের সশস্ত্র জওয়ানদের নিয়ে টেগার্ট দৌড়লেন রাইটার্সে। ব্রিটিশ রাজের মাটি ও হৃৎপিণ্ডে কাঁপন ধরিয়ে দিয়ে বিপ্লবী বিনয়, বাদল, দীনেশ তখন হেঁটে চলেছেন রাইটার্সের বারান্দার পশ্চিম থেকে পূর্ব দিকে। 3 জনের হাতে উদ্ধত রিভলভার। শুনশান বারান্দা থেকে মুখরিত হচ্ছে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রাণ বাঁচাতে যে যেখানে আছেন লুকিয়ে আছেন। কোনো ঘর থেকে উঁকি মারলেই গর্জে উঠছে বিপ্লবী ত্রয়ের রিভলভার। ঝনঝন করে ভেঙে পড়ছে বড় বড় জানালা, দরজা, কাঁচের সার্সিগুলো। রাইটার্স বিল্ডিংয়ের 3 তলায় বাংলার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মিস্টার ক্রেগের অফিস ছিল। রিভলভার হাতে দোতলায় নেমে এসে গুলি চালাতে থাকলেন মিস্টার ক্রেগ। বিনয়, বাদল, দীনেশের দিকে লক্ষ্য করে লক্ষ্যভ্রষ্ট হলেন ক্রেগ। পাশেই লুকিয়েছিলেন ব্যক্তিগত কাজে আসা রাইটার্স বিল্ডিংয়ে সার্জেন্ট ফোর্ড। ক্রেগের হাত থেকে রিভলভার কেড়ে এবার সার্জেন্ট ফোর্ড ফায়ার করলেন বিনয়, বাদল, দীনেশকে লক্ষ্য করে। তার গুলিও 3 বিপ্লবী শরীর ছুঁতে পারল না। গুলি ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে চলেছেন বিনয়, বাদল, দীনেশ। রিভলভারে গুলি শেষ, এখনই গুলি ভরতে হবে। রাইটার্স বিল্ডিংয়ের আর এক অফিসার মিস্টার নেলসনের ঘরের পাশে থাকা পাসপোর্ট অফিসের দরজা ঠেলে ঢুকে পড়লেন বিনয় আর বাদল। রণমূর্তি বিনয়, বাদলকে দেখে ঘরে থাকা কর্মীরা ভূত দেখার মতো ঘরের বাইরে চলে এলেন। দীনেশ একটু পিছনে ছিলেন। দীনেশ যখন নেলসনের ঘরের সামনে দাঁড়িয়ে গুলি ভরছেন, দরজা ফাঁক করে উকি মারলেন নেলসন।
রিভলভারে গুলি ভরা অসমাপ্ত রেখে অতি দ্রুততা ও দক্ষতার সঙ্গে ফায়ার করলেন তিনি। গুলি লাগলো নেলসনের পায়ে। সেই অবস্থাতেই নেলসন ঝাঁপিয়ে পড়লেন দীনেশের ওপর। গুলির আওয়াজ শুনে পাসপোর্ট অফিস থেকে ছুটে এলেন বিনয় আর বাদল। দীনেশ আর নেলসনের ধস্তাধস্তি দেখে দৌড়ে গিয়ে বিনয় নেলসনের মাথায় মারলেন রিভলভারের বাঁটের এক ঘা। এক আঘাতেই জ্ঞান হারালেন নেলসন। তিনজনই আবার ঢুকে পড়লেন পাসপোর্ট অফিসে। 12:30 থেকে 1:45 পর্যন্ত দাপিয়ে বেড়ালো বাংলা মায়ের 3 দামাল সন্তান। 3 তলাতেই ছিল 1 ডজন পদস্থ পুলিশ অফিসারের ঘর। দোতলায় নেমে আসার একাধিক সিঁড়িও ছিল। 3 বিপ্লবী এতটাই ত্রাসের সঞ্চার করেছিল যে ব্রিটিশ পুলিশ অফিসাররা যে যার নিজের ঘরের দরজা বন্ধ করে ভয়ে কাঁপছিল। লালবাজার থেকে আর্ম পুলিশ এসে পড়ল রাইটার্সের দোতলার বারান্দায় চারিদিক থেকে পজিশন নিল সশস্ত্র বাহিনী। যে ঘরটিতে বিনয় বাদল দীনেশ গুলি ভরতে ব্যস্ত, সেই ঘরটিকে ঘিরে ফেলেছে ব্রিটিশ পুলিশ। রিভলভারে গুলি ভরে দরজা ফাঁক করে 2 রাউন্ড গুলি চালালেন দীনেশ পুলিশকে লক্ষ্য করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। পাল্টা গুলি চালালেন পুলিশ অফিসার জোন্স। দীনেশের গলা থেকে একটা চাপা আর্তনাদ শুনতে পেলেন মিস্টার জোন্স। গুলি লেগেছে। দীনেশের কাঁধে গুলি লেগেছে। চলতে থাকে অসম লড়াই। বিপ্লবীরা তৃপ্ত। তাদের যে মিশনের জন্য পাঠানো হয়েছিল তাতে তারা সফল। তারা জানে তাদের মৃত্যু অনিবার্য, কিন্তু তারা এতটুকু ভয়ে ভীত নয়। এই মুহূর্তে ভীত দরজার বাইরে কয়েক হাজার সশস্ত্র পুলিশ আর লাল মুখো সাহেব। একসময় ফুরিয়ে আসে গুলি। এটা বুঝতে পারে ব্রিটিশ পুলিশের সশস্ত্র বাহিনী। ধীরে ধীরে তারা এগোতে শুরু করে পাসপোর্ট অফিসের দিকে। সশস্ত্র বাহিনীর গড়া বৃত্ত ক্রমশ ছোট হতে থাকে। পরস্পরের দিকে তাকান বিনয়, বাদল, দীনেশ। এসে গেছে শুভক্ষণ। 3 জন পরস্পরকে জড়িয়ে ধরলেন। মুখে সেই অমলিন হাসি। নিয়তির দেয়া দায়িত্ব শেষ করে মহাকালের কোলে ফিরে যাওয়ার পালা। এই তো কিছু পরেই মৃত্যুর ওপারে আবার দেখা হবে। বাদল পকেট থেকে পটাশিয়াম সায়ানাইডের শিশি বের করে ঢেলে দিলেন গলায়। মিনিট খানেকের মধ্যে বাদলের প্রাণহীন দেহ ঢলে পড়ল টেবিলের ওপর। বাদলের মৃত্যুর কোলে ঢলে পড়ার সঙ্গে সঙ্গে নিজেদের মাথা লক্ষ্য করে গুলি চালালেন বিনয় আর দীনেশ। তারপর সব চুপ। অনেকক্ষণ বিপ্লবীদের আওয়াজ না পেয়ে পরপর 2টি গুলির শব্দ শুনে ঘরটির পূর্ব দিকের দরজার ফাঁক দিয়ে পুলিশের ডেপুটি কমিশনার বার্টলে দেখতে পেলেন রক্তে ভেসে যাওয়া ঘরের মেঝেতে পড়ে আছে 2টি নিথর দেহ। দরজা ঠেলে ঘরে ঢুকল সশস্ত্র বাহিনী। পাসপোর্ট অফিসের উত্তর পূর্ব কোণে থাকা একটি টেবিলের সামনের চেয়ারে বসে রয়েছেন বাদল গুপ্ত। বাদলের দেহের পাশে পটাশিয়াম সায়ানাইডের শিশি। ঘরের মেঝেতে পড়ে রয়েছেন বিনয় ও দীনেশ। রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফায়ার্ড কার্তুজের খোল। বিনয়ের জ্ঞান আছে, কিন্তু দীনেশ সংজ্ঞা হারিয়েছেন। বিনয়ের মাথায় গভীর ক্ষত। দীনেশের মাথায় ক্ষতের সঙ্গে সঙ্গে কাঁধেও আছে বুলেটের ক্ষত। পুলিশ অফিসার জোনসের ছোড়া গুলির ক্ষত। ইংরেজ পুলিশ যেই বুঝতে পারল বিনয় ও দীনেশ জীবিত, আপ্রাণ চেষ্টা করতে থাকলো তাদের বাঁচিয়ে রাখার। কারণ এরা সুস্থ হলে পৌঁছানো যাবে নেতাদের কাছে, যাদের ধরতে ব্রিটিশ পুলিশের কাল ঘাম ছুটে যাচ্ছে। তাছাড়া সুস্থ করে ফাঁসিতে ঝোলালে বিশ্বের দরবারে ইংরেজদের মান কিছুটা বাড়বে। পুলিশ যখন কক্ষের মধ্যে প্রবেশ করল তখন বাদল মৃত। বিষের প্রতিক্রিয়াতেই মৃত্যু হয়েছে বাদলের। বিনয় ও দীনেশ আহত। বিষ খাওয়ার সঙ্গে সঙ্গেই গুলি চালানোর ফলে পাকস্থলী অবধি পৌঁছতে পারেনি বিষক্রিয়া। ভীষণভাবে আহত বিনয় ও দীনেশকে ব্রিটিশ পুলিশ পাঠিয়ে দিল পুলিশ মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ কমিশনার চার্লস টিগার্ট এতদিন পরে বিনয়ের ওপর আক্রোশ মেটানোর সুযোগ যেন হাতে পেল। অচেতন বিনয়ের হাতের আঙুলের ওপর বুটের পদক্ষেপ করে তার সবকটি আঙুল ভেঙে ফেলে বীরত্ব প্রদর্শন করল।
বিনয় ছিলেন মেডিকেল স্কুলের 4র্থ বর্ষের ছাত্র। তিনি জানতেন মৃত্যুর পথ। হাসপাতালে অবস্থানকালে তিনি 14ই ডিসেম্বর রাত্রে আকাঙ্ক্ষিত মৃত্যুকে বরণ করার জন্য মস্তিষ্কের ব্যান্ডেজের ভিতর দিয়ে আঙুল ঢুকিয়ে স্বীয় মস্তিষ্ক বার করে আনলেন এবং মৃত্যুকে বরণ করে নিলেন। দীনেশকে সুস্থ করে ব্রিটিশ পুলিশ চালালো অকথ্য অত্যাচার। এই নির্মম অত্যাচারেও দীনেশের মুখ থেকে কিছুই বার করতে পারল না ব্রিটিশ পুলিশ। কারণ ব্রিটিশ পুলিশ জানতো না অন্তিম যুদ্ধে নামার আগে দীনেশ উদাত্ত কণ্ঠে পড়েছিলেন রবীন্দ্রনাথের এবার ফিরাও মোড়ে। কবিতাটি রক্ত গরম করা ছত্রটি, যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাছে, যখন জাগিবে তুমি তখনই সে পলাইবে ধে, যখনই দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখনই সে পথকুক্কুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে। দীনেশকে স্থানান্তরিত করা হলো আলিপুর জেলের কন্ডেমড সেলে। তার স্পেশাল ট্রাইব্যুনালের বিচারে ফাঁসির আদেশ হলো দীনেশের। সে বিষয়ে দীনেশের বিশেষ কোনো হেলদোল নেই। নির্জন সেলের ভেতরে পড়াশোনা করেই কাটছে দিন। রবীন্দ্রনাথের কবিতা আর গীতা হয়ে উঠেছে তার সব সময়ের আশ্রয়। সঙ্গে লিখলেন বেশ কয়েকটি চিঠি, ছোট ভাই, বোন পুটু, বৌদি, মা ও আরও কয়েকজনকে। সেই চিঠিগুলি পড়লে আজও বোঝা যায় তার ভাবনার গভীরতা। দীনেশের লেখা চিঠিগুলি থেকে জানা যায় তার তরুণ মন কোনো রকম ধর্মীয় কুসংস্কারে আবদ্ধ ছিল না। ধর্ম বলতে তিনি বুঝতেন মানবতা। হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা তার প্রিয় গ্রন্থ। তাছাড়াও তার কণ্ঠস্থ ছিল মুসলমান ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। চিঠির ভাষা ছিল দীনেশের অত্যন্ত সাবলীল। এমনকি সাহিত্যিক হিসেবে তিনি নামও করেছিলেন। প্রবাসী পত্রিকায় নিয়মিত তার লেখা প্রকাশিত হতো। তবু শেষ পর্যন্ত বেছে নিয়েছিলেন বিপদ সংকুল পথ। 1931 18ই জুন আলিপুর সেন্ট্রাল জেলে বসে দীনেশ তার বৌদিকে লিখছেন, বৌদি, যে দেশে মানুষকে স্পর্শ করিলে মানুষের ধর্ম নষ্ট হয়, সে দেশের ধর্ম আজই গঙ্গার জলে বিসর্জন দিয়া নিশ্চিন্ত হওয়া উচিত। সবার চাইতে বড় ধর্ম মানুষের বিবেক। সেই বিবেককে উপেক্ষা করিয়া আমরা ধর্মের নামে অধর্মের স্রোতে গা ভাসাইয়া দিয়াছি। একটা তুচ্ছ গরুর জন্য না হয় একটু ঢাকের বাদ্য শুনিয়া আমরা ভাই ভাই খুনোখুনি করিয়া মরিতেছি। এতে কি ভগবান আমাদের জন্য বৈকুণ্ঠের দ্বার খুলিয়া রাখিবেন, না খোদা বেহেস্তে আমাদিগকে স্থান দিবেন? যে দেশকে ইহ জন্মের মতো ছাড়িয়া যাইতেছি, যাহার ধূলিকণাটুকু পর্যন্ত আমার কাছে পবিত্র, আজ বড় কষ্টে তাহার সম্বন্ধে এইসব বলিতে হইল। আমরা ভালো আছি, ভালোবাসা ও প্রণাম লইবে। স্নেহের ছোট ঠাকুরপো। এইভাবেই তার চিঠির মাধ্যমে প্রিয় বৌদিকে দেশের ধর্ম নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দীনেশ গুপ্ত। এই চিঠিগুলি ভারতের বিপ্লবী ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল এবং সাহিত্যের বিচারে অত্যন্ত মূল্যবান। সেই চিঠিগুলির মধ্যে অন্যতম ছিল মাকে লেখা শেষ চিঠিটি। 1931 সন 6ই জুলাই, ফাঁসির আগের দিন, আলিপুর সেন্ট্রাল জেল থেকে দীনেশ গুপ্ত তার মার উদ্দেশ্যে লিখছেন একখানি মর্মস্পর্শী চিঠি। তিনি লিখছেন, মা, যদিও ভাবিতেছি কাল ভোরে তুমি আসিবে, তবু তোমার কাছে না লিখিয়া পারিলাম না। তুমি হয়তো ভাবিতেছ ভগবানের কাছে এত প্রার্থনা করিলাম, তবুও তিনি শুনিলেন না। তিনি নিশ্চয় পাষাণ, কাহারও বুক ভাঙা আর্তনাদ তাহার কানে পৌঁছায় না। ভগবান কি আমি জানি না, তাহার স্বরূপ কল্পনা করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তবু এই কথাটা বুঝি,
তাহার সৃষ্টিতে কখনো অবিচার হইতে পারে না। তাহার বিচার চলিতেছে, তাহার বিচারের উপর অবিশ্বাস করিও না। সন্তুষ্ট চিত্তে সে বিচার মাথা পাতিয়া নিতে চেষ্টা করো। কি দিয়া যে তিনি কি করিতে চান, তাহা আমরা বুঝিব কি করিয়া? মৃত্যুটাকে আমরা এত বড় করিয়া দেখি বলিয়াই সে আমাদিগকে ভয় দেখাইতে পারে। এ যেন ছোট ছেলের মিথ্যা জুজুবুড়ির ভয়। যে মরণকে একদিন সকলেরই বরণ করিয়া লইতে হইবে, সে আমাদের হিসাবে 2 দিন আগে আসিল বলিয়াই কি আমাদের এত বিক্ষোভ, এত চাঞ্চল্য? যে খবর না দিয়া আসিত, সে খবর দিয়া আসিল বলিয়াই কি আমরা তাহাকে পরম শত্রু মনে করিব? ভুল, ভুল। মৃত্যু মিত্ররূপেই আমার কাছে দেখা দিয়াছে। আমার ভালোবাসা ও প্রণাম জানিবে, তোমার নসু। 1931-এর 6 জুলাই আলিপুর সেন্ট্রাল জেলে বসে লিখলেন শেষ চিঠি মায়ের উদ্দেশ্যে। এই চিঠি অত্যন্ত ভয়ঙ্কর এক চিঠি। মৃত্যুও যেন ওর ঠোঁটের কোণে হাসি দেখে ভয় পেয়েছিল। একেই হয়তো বলে মৃত্যুবরণ। দীনেশের বিচারের জন্য আলিপুরের সেশন জজ মিস্টার গার্লিকের সভাপতিত্বে ব্রিটিশ সরকার এক ট্রাইব্যুনাল গঠন করে। এই ট্রাইব্যুনাল বিচারে দীনেশের ফাঁসির আদেশ দেয়। এই ট্রাইব্যুনালে বিচারের নামে চলে প্রহসনের নাটক। অবশেষে ইংরেজ সরকার 1931 সালের 7 জুলাই দীনেশের ফাঁসি কার্যকর করার নির্দেশ দেয়। 1931 7 জুলাই ভোরবেলা স্নান করার পর ফাঁসির পোশাক পরে হাসতে হাসতে সার্জেন্টকে বললেন দীনেশ, এবার যাওয়া যেতে পারে। এরপর ধীর পায়ে ফাঁসির মঞ্চের দিকে অগ্রসর হলেন। সার্জেন্ট তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কিছু বলার আছে কি বন্দী? দীনেশ গুপ্ত উত্তর দিলেন, প্লিজ স্টপ। আমাদের বলার অধিকার যে কেড়ে নিয়েছে সে কথা তোমরা ভালোই জানো। ডু ইয়োর ডিউটি, আই অ্যাম রেডি। পর মুহূর্তে ফাঁসির মঞ্চে উঠে স্বহস্তে ফাঁসির রজ্জু গলায় পড়লেন দীনেশ। বন্দে মাতরম বলতে বলতে ফাঁসির রজ্জুতে তার শেষ নিঃশ্বাস থমকে গেল। সেই সাথে নিভে গেল বিপ্লবী দীনেশ গুপ্তর জীবন প্রদীপ, মাত্র 19 বছর বয়সে। আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় কলম লিখল, দীনেশ বাঁচিল না, তাহাকে মৃত্যুর গ্রাস হইতে রক্ষা করা গেল না। খেদ ও ক্ষীণ নৈরাশ্যের দীর্ঘশ্বাস একটা জাতির পঞ্জর পিঞ্জর কাঁপাইয়া শূন্যে মিলিয়া গেল। কম্পিত অধরষ্ঠ কি কথা মৌন রহিয়া গেল বোঝা গেল না। কেহ কি বুঝিবে? আছে দুঃখ, আছে মৃত্যু। ডিএম রেডিও চ্যানেলের পক্ষ থেকে বীর বিপ্লবী দীনেশ গুপ্তের বিদেহী আত্মার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও প্রণাম। বন্দে মাতরম। তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। তরঙ্গ
কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দন্যলেশ, সেই পূর্ণতার পায় মনস্থান মাগে। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে